এই লোকটা এত কড়া কেন আপু? আবার ভয় করছে যদি চর মেরে দেয়। আমাকে যাওয়ার সুযোগ করে দাও প্লিজ। মাথা ব্যথা হচ্ছে আমার খুব। ঘুম পেলে চলে যা। তোমাকে কি যেতে বলেছিলাম? আদেশের প্রশ্ন শুনে রোজা ইতস্তত করে বলল, না মানে শুধু শুধু বসিয়ে রেখেছিলেন তাই আর কি। শুধু শুধু বসিয়ে রেখেছি? দেখছো না এখানে কথাবার্তা চলছে? জি দেখছি। বসে থাকো এখানে। না মানে আমার ঘুম পেয়েছে, জরুরি কথা থাকলে বলতে পারেন। রোজার কথায় আদেশের ভ্রুজোড়া আপনা আপনি কুচকে এলো। কুটিল চোখে চেয়ে থাকলো কতক্ষণ ওর দিকে। রোজা ভয় পেয়ে নেহার পাশে গুটিসুটি মেরে বসলো। আজকে ওর কি হয়েছে নিজেই বুঝতে পারছে না। এমন ভাবে ঠাস ঠাস করে মাঝে মাঝে কথা বলে উঠছে যেন ও কত এক্সট্রোভার্ট, কিন্তু তা তো সে নয়। আদৃশকে এমন ভাবে দেখে উৎস বলল, ভাই কি বলবা ওরে, ও তো ঘুমকুমারি, ওরে ঘুমাইতে দাও। আদৃশ উৎসের দিকে তাকালো, চিন্তিত মুখে উত্তর দিল, নেহা ফিহা আমাদের বোন হয়েও এত দুর্বল। আর এই মেয়েটা, এই তোমার নামটা যেন কি? রোজা বলার আগেই উৎস বলল, ভাই ওর নাম রোজা, আমার ছোট খালামণির মেয়ে। ওর বাবা স্কুল মাস্টার? পরশপুর গ্রামে যে তোর একজন খালু ছিল, ওনার মেয়ে? জিজ্ঞেস করলো আদৃশ। খানিকটা অবাক হয়ে মাথা নাড়িয়ে পড়ল। কিন্তু তুমি দেখি ডিটেলসে বলে দিলা। আরে ডিটেলসে বলেছি, কারণ আমি ওখানে গিয়েছিলাম তোর আব্বু মানে ছোট চাচার সাথে। এই মেয়েটা রোজার দ্বিতীয় জন্মদিন ছিল বোধহয়। এত আগের কথা তোমার মনে আছে ভাইয়া? তোমার বয়স কত তখন? ফিহা বিস্মিত চাহনি দিয়ে জিজ্ঞেস করলো। 8 বছর। আর মনে না থাকার তো কোনো কারণ নেই। আদৃশ কখনো কিছু ভুলে না। রোজা শুধু ওদের কথা শুনছে। এই ছেলেটা ওর জন্মদিনে গিয়েছিল, ওর গ্রামের নামও জানে। বাহ, এত আগের ঘটনা কত অবলীলায় বলে দিল, যেন কালকের ঘটনা। আদৃশ তীক্ষ্ণ চোখে রোজাকে দেখে নিয়ে জিজ্ঞেস করলো। কিসে পড়ো তুমি? এবারও উৎস জবাব দিল। ভাই ও তো ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছে আমাদের এখানকার একটা ভার্সিটিতে। গ্রামে ভালো কলেজ টলেজ নেই বলে খালু ওরে ওখানে পাঠাই দিছে। এখানে থেকে পড়াশোনা করবে নাকি? হ্যাঁ, হোস্টেলে দিতে চেয়েছিল, আম্মু জোর করে এখানে নিয়ে আসছে। সেটাই, খালার বাড়ি থাকতে হোস্টেল কেন? নেহা আনমনা হয়ে বলল। আদৃশ রোজাকে জিজ্ঞেস করলো। পড়াশোনায় কেমন তুমি? ভালো না খারাপ? রোজা বিরক্ত হলো। লোকটা এত কথা বলছে কেন? বাঁচান নাকি? যেভাবে একটার পর একটা প্রশ্ন করে মনে হচ্ছে চাকরি ইন্টারভিউ দিতে বসেছে। ও বলল, জানি না। জানো না? পড়াশোনা করো না তুমি? জি করি। তাহলে বলতে পারছো না কেন? অস্বস্তিতে গাঢ় হয়ে রোজা উত্তর দিল। এমনি বলতে পারছি না। তুমি পড়াশোনায় কেমন সেটা তো তুমিই বলতে পারবে। অন্য কেউ কি তোমার পড়া পড়ে দেয় যে তুমি জানো না? নিজের উপর কনফিডেন্স নেই? রোজা পিড়পিড় করে বলল। আছে তো। রোজা বিরক্ত হলো, বলল, আমি পড়াশোনায় তেমন ভালো নই। আদৃশ কপালে ভাঁজ ফেলে বলল, তাহলে ভালো না? এই উৎস? তাহলে একটা গাধা মেয়েকে চাচি আমাদের বাসায় নিয়ে আসছে। ফেলটেল করলে তো মান সম্মান যাবে আমাদের। উৎস ধৈর্যহীন কণ্ঠে বলল। ভাই ওরে যেতে দাও, ও ঘুমাক। তোমার ইন্টারভিউ চাপে কইরা সে চ্যাপটা হয়ে যেতেছে, পরে আর খুঁজে পাওয়া যাবে না। আদৃশ প্রশ্নের যথাযথ উত্তর না পেয়ে চোখ গরম করে তাকালো উৎসর দিকে। আমতা আমতা করে বলল, না ভাই মানে রাত অনেক হয়েছে সেজন্য বলছিলাম আর কি। নেহা ফিহা রোজার তো কাল সকালে এক্সারসাইজ আছে। এক্সারসাইজ? উৎস ফিচাল হেসে বলল। না মানে স্টপ দিস ননসেন্স। আদৃশ নিজের রাগটা চেপে নিল। তিন বোনের দিকে ফিরে বলল, বাই দ্য ওয়ে নেহা, তোরা শহরে থেকেও যতটা ভীতু, এই মেয়েটা তা নয়। তোর এই সোকল্ড হবু ভট্টার মুখের উপর যেভাবে প্রতিবাদ করেছে তা সত্যি প্রশংসার যোগ্য, কিন্তু আরেকটু স্ট্রং হওয়ার দরকার ছিল। শেষ মুহূর্তে ওই কুত্তার বাজে কথা শুনে যেভাবে চোখের জল নাকের জল এক করছিল, সেখানেই আউট। রোজা অবাক, সেই সাথে উৎস আর নেহাও। ওই ঘটনার পুরোটা তো আদৃশকে বলেনি ওরা, আর না তো ও সেখানে ছিল। কিন্তু যেভাবে রোজার অবস্থা বর্ণনা করছে, যেন ও সত্যি সেখানে ছিল আর গভীরভাবে পর্যবেক্ষণের সহিত দেখেছিল ওদের কাণ্ডকীর্তি। তাহলে কি ফিহাই ডিটেলস বলেছে? কিন্তু কখন? বাড়ি আসার পর থেকে ওরা তো একসাথে ছিল। নেহা হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, এসব তোমাকে কে বলেছে ভাইয়া? বলেছে না, লাইভ দেখেছি। তোরা কি আমি বোকা ভাবিস? নেহা থতমত খেয়ে বলল। না না, আদৃশ রেগে বলল, ফিহার ফোনে দেখেছি লাইভ টেলিকাস্ট। আমার তখন ইচ্ছা করছিল তোর গাল চড়াইয়া লাল করে দেই। নেহা, এত ন্যাকামি কোথা থেকে শিখেছিস তুই? দিতে পারিস নাই ওই কুত্তার মুখের উপর ঘুষি?
নেহার মুখ চুপসে গেল। ফিহা এতটা পাজি ও ভাবতে পারেনি। তখন তো নিজে কিছু করলো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল। আবার আদৃশকেও নাকি এসব দেখিয়েছে। কখন করলো এই মেয়েটা এসব? নেহার রাগ নিয়ে ফিহার দিকে তাকিয়ে দেখলো ও মিট মিট হাসছে। নিজে ভালো সাজায় হচ্ছে এখন, যত সব। আদৃশ ওদেরকে আরো খানিকক্ষণ ধমকাধমকি করলো, অতঃপর উৎসের কথায় ওদেরকে ছেড়ে দিল। রোজা এক ছুটে সবার আগে ঘরে চলে গেল। বিছানায় বসে হাঁপ ছাড়তে ছাড়তে ভিড় করলো। পাগল ছাগল কোথাকার, হিসাব নিকাশ তো নয় যেন জমদূত এসছে শেষ নিঃশ্বাসটা বন্ধ করে দেওয়ার জন্য। নেহা রাগান্বিত হয়ে ঘরে এসে ফিয়ার সাথে ঝগড়া লেগে গেল। ওদের এসবে বিরক্ত হয়ে রোজা বলল, তোমাদের বাসায় থাকবো না আমি আপু, এরকম অদ্ভুত জমদূতের সাথে এক বাড়িতে থাকা অসম্ভব। নেহা অবাক হয়ে বলল। কি বলছিস তুই রোজা? রোজা মিনমিন করে বলল, আমি তোমাদের বাসায় থাকবো না আপু, কালই হোস্টেলে চলে যাব। এই লোকটার সামনে দ্বিতীয়বার পড়তে চাই না। এভাবে কারোর সাথে কেউ কথা বলে? নেহা ওর পাশে বসে কাঁধে হাত রাখলো, শান্ত গলায় বলল, আরে তুই নতুন তো, তাই ভাইয়া এমন করেছে। আমাদের ভাইয়া এতটাও খারাপ নয় যতটা তুই ভাবছিস। এত খিটমিটে কেউ হয়? যেভাবে কথা বলছিল যেন এক্ষুনি থাপ্পড় মেরে দেবে আমাকে। আচ্ছা, তোকে কেন থাপ্পড় দিবে? সিহা বলল, তোমার ভাইয়ের চাহনি দেখলেই মনে হয় গলা টিপে ধরবে। উৎস ভাইয়া তো এমন নয়। ওনাকে কি ছোটবেলায় করলার রস খাইয়ে দিয়েছিল, মধু দেয়নি মুখে? রোজার কথা শুনে ফিহা হেসে বলল, ভাইয়ার সামনে গিয়ে বল না, থাপ্পড় দিয়ে তোর গালের মাংস পাঠিয়ে দিবি। থাপ্পড় খাওয়ার শখ নেই ফিহা আপু। তাহলে এই বাড়ি থেকে যাওয়ার কথা মুখে মানবি না। কেন? অবাক হয়ে বলল রোজা। ফিহা হেলে দিল ড্রেসিং টেবিলের সামনে, টুলতাতে গিয়ে বসলো। খোপায় মোড়ানো চুলের ভাঁজ খুলে তাতে চিরুনি বুলাতে বুলাতে ঠোঁট ভিজিয়ে পড়ল। শোন রোজা, খালেজানকে অনেক রিকোয়েস্ট করে মা রাজি করিয়েছে তোকে নিজের কাছে রাখবে বলে। কখনো তুই এসেছিস আমাদের বাসায়? আসিসনি। এখন তুই চলে গেলে মা কষ্ট পাবে। আর সামান্য একটা ব্যাপারে তুই এরকম রিয়েক্ট করছিস কেন আজব? আর একান্ত যদি তোর এখানে থাকতে মনে সায় না দেয়, তাহলে আমি ভাইয়ের কাছে গিয়ে বলে দেবো তুই একে কি বাজে বলেছিস। তারপর যখন দৌড়ে দিবে না, তখন বুঝবি আদেশ ভাইয়া কি জিনিস। রোজা ফিহার কথা শুনলো মনোযোগ দিয়ে, ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠল, আমাকে ব্ল্যাকমেল করছো কেন আপু? ফিহা গা ছাড়া ভাবে উত্তর দিল। মনে কর তাই। রোজা অনেকটা কাঁদো কাঁদো ভঙ্গিতে নেহার দিকে তাকালো, অসহায় গলায় বলল, কি বলে? ফিহা আপু কি বলে দেখেছো? আমাকে জোর করে আটকাতে চাইছে। ফিহার বুদ্ধিমত্তা দেখে মনে মনে প্রশংসা করে নেহা। ওর বোনের মাথায় যে কত রকমের কুটিল বুদ্ধি আছে সেটা দেখে মাঝে মধ্যে ও নিজেই অবাক বনে যায়। তবে রোজাকে আটকানোর জন্য যে ট্রিক্স অবলম্বন করেছে সেটা খুবই প্রশংসার যোগ্য। নেহা রোজার কথা না শোনার ভঙ্গিতে বলল, তো কি করবে? তুই যদি আরেকবার প্যান প্যান করিস, আমি নিজেই গিয়ে ভাইয়াকে বলে দেব, তারপর দেখিস মজা। রোজা হতবিহ্বল হয়ে বলল। আপু তুমিও? নেহা হাই তুলতে তুলতে বিছানার এক পাশে শুয়ে পড়লো, কাঁথাটা গায়ে জড়িয়ে নিতে নিতে বলল, কথা বাড়াস না, শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। তুমি আমার কথা এড়িয়ে যাচ্ছ নেহা আপু। আমি তোমাদের বাসায় থাকতে চাই না। কথার পরিপ্রেক্ষিতে কিছুই বলল না। পাশ ফিরিয়ে শুয়ে চক্ষু মুদিত করলো। তখনই ফিহা চুল বাঁধা শেষ করে উঠে দাঁড়ালো। বেড সাইডের বাতিটা নিভিয়ে দিতে দিতে খানিকটা রাগ মিশ্রিত কণ্ঠে রোজার উদ্দেশ্যে বলল, তুই এমন কাণ্ড করছিস যেন আদেশ ভাই ভাগ নয়তো ভাল্লুক। এই তোকে কিছু করেছে? জাস্ট রেগে একটু প্রশ্ন করেছে, তাতেই তুই এসব শুরু করেছিস রোজা? আমাদের তো মাঝে মধ্যে মাথায় চাটি মারে, তবুও তো এমন করি না, যত সব। তুই এখনো যদি ঘুমাতে না যাস, আমি সত্যি ভাইয়ের কাছে উল্টাপাল্টা কথা লাগিয়ে দেবো। ভাইয়ের হাতে চট খাইলে বুঝবি সে কি জিনিস। যা ঘুমা বলছে। রোজা মুখ কালো করে বসে রইল। ফিহা আর চোখে দেখলো ওকে, যেন কৃষ্ণবর্ণের একরাশি মেঘ রোজার শুভ্র সুন্দর মুখখানি ঘিরে রেখেছে। খোলা জানালার কপাট দিয়ে মৃদুমন্দ হাওয়া কপালের কাছের চুলগুলো এদিক সেদিক উঠছে। ফিহা আড়ালে ঠোঁট চেপে হাসলো। গ্রামের বড় হওয়া তার এই বোনটি যে ভিতরটি সেটা ওরা খুব ভালো করেই জানে। তবুও সাখাওয়াতের সাথে যেভাবে কথাবার্তা বলেছে তাতে ওরা বেশ অবাকই হয়েছে বলা যায়। যে মেয়েকে ঠেলে থাকিও কথা বলানো যায় না, সে আজ কিভাবে এত কথা বলল সেটা মেমোরিতে রেখে দিতেই নিজের ফোনে ভিডিও করেছিল ফিহা। খালুজান আদৃশের ফোনে পাঠিয়েছিল সে।
ফিহা মুচকি হেসে নিহার বিপরীতমুখী হয়ে শুয়ে পড়ল। রোজা গুটিসুটি মেরে ওদের দু বোনের মধ্যিখানে শুয়ে পড়তেই ফিহা ওকে দুদিক থেকে চাপড়ে ধরলো। গাঢ় নিঃশ্বাস ফেলতে ফেলতে রোজা মৃদু স্বরে বলল, ফ্রিতে কোলবালিশ পেলে এমনই বুঝি হয়। তোমরা দুই বোন নির্ঘাত আমায় তুলো ভাবছো। বিড়বিড় করে এত কি কথা বলছিস রোজা? ঘুমিয়ে পড় না। রোজা ঘূর্ণিমান প্যান্টের দিকে তাকিয়ে থাকতে থাকতে আনমনে বলে উঠল। নেহা আপু, তোমার বিয়েটা যে ভেঙে গেল সেটা কি আমার জন্য? নেহা ফিহা মাথা উঁচিয়ে তাকালো। রাগ বিস্তৃত কণ্ঠে নেহা জবাব দিল, তোকে কে বলেছে? কেউ না। গ্রামে এরকম কাণ্ড হলে বলতো এক বোনের জন্য আরেক বোনের বিয়ে ভেঙেছে, যার জন্য ভেঙেছে সেই মেয়েকে তখন অপয়া অশুভ তকমা লাগিয়ে দেয়া হয়। আচ্ছা, এই ঘটনা যদি গ্রামে ঘটতো তাহলে আমাকেও সবাই এরকম বলতো, তাই না? ফিহা থপ করে উঠে বসলো। রোজা চমকালো। ফিহা কড়া কণ্ঠে বলল, আসলে কি তোর জন্য বিয়ে ভেঙেছে নাকি? ওই ছেলে নিজেই তো নেহাপুকে বিয়ে করতে রাজি ছিল না, সেজন্য আপুকে সবার সামনে অপমান করেছে। আরে ও তো একটা ছ্যাঁচড়া অশিক্ষিত লোক। তুই যখন প্রতিবাদ করতে গেলি দেখলে না কেমন অসভ্যতামি করলো। দরকার হলে আমার বোনকে কখনো বিয়ে দেব না। এর সাথে সংসার করার চেয়ে আই বুড়ো হয়ে জীবন কাটানো অনেক ভালো। না মানে আমি ভাবছিলাম। নেহা বিরক্ত হয়ে থমকে বলল, এই, তুই চুপ করবি? এই লোকটাকে প্রথম থেকে আমার সুবিধার মনে হচ্ছিল না। তার মা বাবা ছেলেকে নিয়ে যা গুণগান গাইতো সবকিছু অতিরিক্ত লাগতো আমার। এই যে বলে না, ফাঁকা কলসি বাজে বেশি, তেমনই বিয়েটা ভেঙে একদম ঠিক হয়েছে। তাছাড়া দেশে কি ছেলের আকাল পড়েছে যে আমার বিয়ে হবে না? তুই এত ভাবছিস কেন? আর একটা কথা বলবি না, চুপচাপ ঘুমা রোজা। সকালে নাস্তার টেবিলে নিহার পাশে কাছামাছু হয়ে বসে খাচ্ছিল রোজা। পরোটার সাথে দেওয়া হয়েছে হাঁসের ডিম, যেটাতে ওর অ্যালার্জি আছে, আর পরোটা ওর মোটেও পছন্দ না। কিন্তু এই কথাটাই সে মুখ ফুটে খালাপা নেহাকে বলতে পারছে না সে, কারণ টেবিলের এক প্রান্তে বসে নাস্তা খাচ্ছে আদৃশ, ওর বাবা উৎস, ফিহা ওদের বাবা। সবাইকে নাস্তা পরিবেশন করছে নেহার মা নিশিতা, আদৃশের মা মিতালি। খেতে খেতে আদৃশ পর্যবেক্ষণ করছিল সবাইকে। যখন দেখলো রোজা কিছু খাচ্ছে না, আনমনা হয়ে বসে আছে, তখন ধমকের সুরে এসে জিজ্ঞেস করলো, এই মেয়ে, খাচ্ছ না কেন? কখন থেকে এভাবে বসে আছো? সমস্যা কি? আদৃশের কণ্ঠ পেয়ে সবাই এক পলক ওকে দেখে নিয়ে রোজার দিকে তাকালো। এতগুলো মানুষ ওর দিকে তাকিয়ে আছে ভাবতেই অস্বস্তিতে গাঢ় হয়ে গেল রোজা। তাড়াহুড়ো করে পরোটা ছিঁড়ে মুখে ফুটলো। সবাই আবার খাওয়ার মনোযোগ দিল। ওর খাওয়া দেখে নেহা অদ্ভুত চোখে তাকিয়ে রইলো। জিজ্ঞেস করলো, ডিম নিলি না কেন? শুকনো পরোটা কেউ খায় নাকি? পানি খা, নয়তো গলায় আটকে যাবে। রোজা পিড়পিড় করে বলল, পরোটা খাই না আপু, হাঁসের ডিমে অ্যালার্জি আছে আমার। সবার খাওয়া মনোযোগী। আদৃশ কুটিল চোখে বসে দেখছিল রোজার কাণ্ড কারখানা। ওর মৃদু কণ্ঠে বলার কথাটি অন্যরা না শুনতে পেলেও আদৃশ ঠিকই শুনতে পেল। বিরক্ত চোখে তাকিয়ে রইল রোজার দিকে। জোর গলায় বলল, ডিম পরোটা খাও না? এটা বলতে তোমার প্রবলেমটা কোথায়? আবারও সবাই ওদের দিকে তাকালো। আদৃশের বাবা ইনায়েত সাহেব ওকে বললেন, তুমি মাথা ঘামিও না মিতালি, নিশিতা, যাও তো রোজার জন্য কিছু একটা করে নিয়ে আসো। আমি লক্ষ্য করেছি মেয়েটা অনেকক্ষণ ধরে খাবার নিয়ে বসে আছে, খেতে পারছে না। আদৃশ বাবার কথা শুনে বলল, এই জন্য চুপ করে বসে থাকবে? যেটাই ওর সমস্যা সেটা বলে দিলেই তো হয়। আমাদের বাড়িতে কি খাবার দাবার নেই নাকি? রিডিকিউলাস। রোজা লজ্জিত। আদৃশের কথাগুলো ওর ভালো লাগছে না। সবার সামনে এভাবে কথা শোনানোর মানে কি? লোকটা কি চিরকালই এমন খ্যাটখ্যাট করে কথা বলে? আদৃশের মা মিতালি এসে ওকে জিজ্ঞেস করলো। কয়টা স্যান্ডউইচ করে দেই ডিম ছাড়া? ব্যতিব্যস্ত কণ্ঠে রোজা বলল। না না, দরকার নেই। নেহা থমক দিয়ে বলল। বড় চাচি, ওর কথা শুনো না, স্যান্ডউইচ খাবে ও। নিশিতা কফির মগ এগিয়ে দিল রোজার দিকে, বলল। কফিটা খা, ততক্ষণে স্যান্ডউইচ দিচ্ছি। রোজা মাথা নুইয়ে বলল। কফি খাই না আমি, চা খাই। আদৃশ এবার চেঁচিয়ে উঠলো। এসব কি শুরু করেছো তুমি? এটা খাবে না ওটা খাবে না, তো খাবেটা কি? আমাকে খাবে? সবাই অবাক হয়ে তাকালো। ইনায়েত সাহেব কড়া গলায় বললেন, এসব কি হচ্ছে? তোমাকে খাবে কেন? ও কি খাবে না খাবে সেটা তো তোমার মা চাচি দেখে নিচ্ছে। তুমি নিজের খাওয়া রেখে এরকম করছো কেন?
এসব কি হচ্ছে? তোমাকে খাবে কেন? ও কি খাবে না খাবে সেটা তো তোমার মা চাচি দেখে নিচ্ছে। তুমি নিজের খাওয়া রেখে এরকম করছো কেন? ও যা শুরু করেছে তা টলারেট করতে পারছি না আমি। খেতে বসেও শান্তি নেই, কোথাও এতটুকু রিফ্রেশমেন্ট নেই। বললেন। ইনাজ সাহেব রেগে গেলেন, মুখখানা থমথমে অবস্থা ধারণ করে আছে। একটা মেয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় আদরিস কি সেটা জানে না? অভদ্রতামির সে সীমায় পৌঁছে গেছে ওর কথাবার্তা। যেখানে কারোর কোনো সমস্যা হচ্ছে না সেখানে আদরিসের এত কিসের সমস্যা হচ্ছে? বাবার সাথে মনোমালিন্য হওয়ার এক পর্যায়ে আধ খাওয়া বেডটা প্লেটে রেখেই না খেয়েই উঠে পড়লো আদৃশ। যাওয়ার সময় উৎসকে বলে গেল, তোর সাথে কথা আছে, সময় করে ঘরে আসিস। ঠিক আছে। ওদিকে রোজা পাঁচে মুখে সবটা দেখলো। আদৃশের কথাবার্তা, রাগ, মুড কিছুই ও বুঝতে পারলো না। মিতালি ওর জন্যই স্যান্ডউইচ করে নিয়ে এলো, সাথে কমলার জুস। নিশিতার বানানো গ্রিন টি এর চায়ের কাপটাতে হালকা চুমুক দিতে দিতে রোজা জিভে পুড়ে ফেললো। তবে অতি সন্তর্পণে ব্যাপারটা এড়িয়ে গেল। পাছে আবার আদৃশ এসে বলে, আমাকেও পুড়িয়ে ফেলো। দ্রুত খাওয়া শেষ করে ঘরে চলে এলো রোজা। এসে হাত মুখ ধুয়ে বই নিয়ে বসলো। আদৃশের অদ্ভুত কাণ্ডকীর্তি ভাবতে গিয়ে প্রথমেই মনোযোগ বসতে চাইল না বইয়ের পাতায়। জোর করে সকল ভাবনা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলার পর মনোযোগ এলো মনে, প্রশান্তিও বোধ হলো। এভাবেই কেটে গেল কয়েকটি ঘন্টা। পড়তে পড়তে কখন যে চোখ ঝাপসা হয়ে লেগে এসেছিল বুঝতেই পারেনি সে। মৃদু মন্দ হাওয়া পিঠের উপর সূচালো কোনো বস্তুর তীক্ষ্ণ খোঁচা অনুভূতি হতেই এক লাফায় বিছানায় উঠে বসলো। বিস্ফোরিত চোখে এইদিক ওদিক তাকে বড় করে হাঁপ ছাড়লো। শুকনো ঠোঁটজোড়া ভিজিয়ে নিয়ে বলল, ফিহাপু তুমি, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। জানি তুই ভিতর দিন। রোজা সরু কণ্ঠে বলল, মোটেও নয়। ব্যঙ্গাত্মক সুরে হাসলো। তারপর বলল, তুই ভীষণ সাহসী রোজা, এই জন্য তুই অ্যাওয়ার্ড ডিজার্ভ করিস। অ্যাওয়ার্ডটা যদি আদৃশ ভাইয়ের হাত থেকে নিস তাহলে বুঝে যাবে কে সাহসী কে ভীতু। ঠিক বলিনি রোজা? রোজা মুখ কালো করে বলল, তুমি সবসময় ফাজলামো করো আপু। ওই লোকটার কথা প্লিজ বলো না। যাই হোক, ঘুমের মধ্যে কেউ এমন করে যেভাবে পিন ফুটিয়ে ডাক দিলে আমি তো ভেবেছি কে না কে। উফ, কোনো প্রয়োজন? ফিহা অপ্রসন্ন ভঙ্গিতে হাসলো, মাথা নাড়িয়ে জবাব দিল, বিকেল 4টা বাজে, দুপুরের খাবারটাও খাসনি। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, মা চাচি তোকে ডাকছে। আছে আল্লাহ, বিকেল 4টা বাজে, আগে ডাকুনি কেন? রোজা চোখ দুটো বড় বড় করে বলল, তুই যে কুম্ভকর্ণ তা কি আর আগে জানতাম? কতবার ডেকে গেল নেহা আপু, না ফেরে এবার আমাকেই পাঠালো। রোজা চুলগুলো হাত খোপা করতে করতে বিছানা ছেড়ে উঠে পড়লো। ওয়াশরুমের দিকে এগুতে এগুতে বলল, সরি। সোনালি রোদ্দুরে চকমক করা আকাশে উড়ে ক্লান্ত পক্ষীরা খাবার নিয়ে তাদের নিড়ে ফিরে যাচ্ছে। শেষ বিকেলের মিষ্টি রোদ জানালার গোলে আসছিল। আদৃশের ঘরের বারান্দায় মেঝেতে আছড়ে থাকা রোদের টুকরোগুলো অন্যরকম লাগছিল দেখতে। আদৃশ ততস্থ বাড়ি থেকে বেরোনোর জন্যই ওর জন্য কষ্টসাধ্য, তাই অফিসেও যায়নি সে। মাথায় সারাক্ষণ চাকরির মতো ঘুরপাক খাচ্ছে সরল একটা মুখ। তাতেই আরো অস্থির হয়ে উঠেছিল আদৃশ। অসুস্থ মনটা কোনো কাজেই মন বসাতে না পারায় নিজেকে শান্ত করতে ল্যাপটপে প্রয়োজন একটা আর্টিকেলে মগ্ন হয়ে দেখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল সে। হঠাৎ নিজের ঘরের দরজার বাইরে গুট্টুর গুট্টুর শব্দ শুনতে পেয়ে জিজ্ঞেস করল, কে? আমি ভাই। উৎসের গলা শুনতে পেয়ে আদৃশ জোরালো কণ্ঠে বলল। ভেতরে আয়। ভেজানো দরজা ঠেলে উৎস ভেতরে ঢুকলো। গায়ে তার হাফ হাতা টি শার্ট, পরনে হাফ নেভি ব্লু প্যান্ট, চোখে আলস্য ভাব। আদৃশ পা গুটিয়ে ওকে বসতে বলল। উৎস বিছানার এক পাশে টান টান করে ধপ করে বসে পড়ল। বসে বিছানায় পড়ে থাকা সাময়িকীটি হাতে নিয়ে নেড়েচেড়ে দেখলো। আদৃশ হেলান দিল বিছানার হেডবোর্ডে। ল্যাপটপের স্ক্রিন নামাতে নামাতে জিজ্ঞেস করলো, শাখাওয়াতের আপডেট কি? উৎস শান্ত গলায় বলল, ডেঞ্জারাস লোক, ভাবতেও পারবেন না ও কি ট্রিক্স অবলম্বন করে পালিয়ে যেতে চেয়েছিল রাতে। তবে আমার ইন্টেলিজেন্স ফ্রেন্ডদের কাছে ওসব কিছুই না। ওরা সঠিক সময় ওকে ধরে ফেলেছিল, তারপর বেদম ক্যালানে দিয়ে সকালে ছেড়ে দিয়েছে। গুড। কিছুক্ষণ মৌন থাকার পর কুঞ্চিত ভ্রু জোড়া সোজা করে আদৃশ জিজ্ঞেস করলো, যাই হোক, নেহার সাথে কথা হয়েছে তোর? কালকের ঘটনার পরে
আমি ওকে কিছু জিজ্ঞেস করিনি। সময় নেওয়া উচিত ওর। উৎস নির্লিপ্ত কণ্ঠে বলল। আব্বু কথা বলবে, আর টেনশন নিও না। নেহা সবটা সামলে নেবে। ওই সাকওয়াদের সাথে ওর যায় না। ফিহার সাথে কথা হয়েছে আমার। নেহা নাকি খুশি হয়েছে বিয়েটা ভেঙে যাওয়ায়। তাও একবার কথা বলবো আমি। হ্যাঁ, তাই বলিস। ওর জন্য আরো ভালো কেউ নিশ্চয়ই আসবে। ওসব কিটের কথা বাড়িতে যেন আর না তোলে। বাবা চাচাদের জানিয়ে দিস। সম্বন্ধ করার আগে খোঁজ খবর না নিয়েই ওদের যত বাড়াবাড়ি। এখন থেকে ব্যাপারটা মাথায় রাখতে বলবি, নয়তো নেহার বিয়ের কথাই যেন এ বাড়িতে কেউ না তোলে। উৎস সায় জানালো। ঠিক বলেছো ভাই। হুম। আর কিছু বলবে? না, বাই দ্য ওয়ে, তুই আজ যাসনি অফিসে? অফিসে যেতে ভালো লাগে না আমার। কেন? জানি না, আমি এভাবেই ঠিক আছি। তোর বন্ধু বান্ধবদের সবার চাকরি হয়ে গেছে? হ্যাঁ, রেননবাদের সবারই হয়েছে। ওরটাও হয়ে যাবে মনে হচ্ছে। সব ঠিকঠাক, জাস্ট কিছু টাকা ঘুষ দিতে হবে। বিরক্ত গলায় কথাটা বলল উৎস। ভ্রু কুচকালো, তারপর বলল। ঘুষ? এত পড়াশোনা করে ঘুষ দিয়ে চাকরি নিতে হবে? উৎস বাঁকা হেসে বলল। বালের ঘুষ দিবে। রেননের যে বেটা ঘুষের জন্য ওরা চাপ দিতেছে, ওর ব্যবস্থা করে ফেলছি। প্যারামিটারে উচিত শিক্ষা দিয়ে বুঝাই দিব। ঘুষ চাওয়াটা যে কত বড় অন্যায় হাড়ে হাড়ে টের পাবে সে। আদৃশ প্রখর দৃষ্টিতে তাকায়। তো কি করবি? আমি কি করব? রেনন নিজেই করবে। ঠোঁট বাঁকালো আদৃশ। ও আচ্ছা, বেশ ইন্টেলিজেন্ট তো তোরা। উৎস হেসে বলল। এই জন্যই তো আমাদের গ্রুপের নাম ইন্টেলিজেন্ট বয়েজ গ্রুপ। অদ্ভুত নাম শুনে আদৃশ হালকা হাসলো। উৎসের সাথে আরো কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পর সে উঠে গেল। তখন বিকেল মোড়ে এসেছে। গোধূলির লালচে আভা ফুটে আছে আকাশে। কোলের ওপর থেকে ল্যাপটপটা একপাশে নামিয়ে রেখে তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকলো আদৃশ। দীর্ঘ সময় নিয়ে গোসল সেরে বেরিয়ে এলো সে। বিছানার ওপর ভো ভো করে ভাইব্রেট হচ্ছে ওর ফোন। কলটা রিসিভ করার আগেই কেটে গেল। খুব বেশি প্রয়োজনীয় নয়, তাই কল ব্যাক করলো না সে। চেঞ্জ করে ড্রয়িং রুমে নেমে এলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে লক্ষ্য করলো মাঝারি আকারের ড্রয়িং রুমের সোফায় আড্ডা বসিয়েছে নেহা, ফিহা, রোজা, উৎসও আছে ওদের সাথে। আর আছে তাদের ফুফাতো বোন ঈশা। আদৃশ সোজা হয়ে সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুটিল চোখে পর্যবেক্ষণ করছিল ওদের। সবাই হাসি ঠাট্টায় মশগুল থাকলেও রোজা নামের মেয়েটি চুপচাপ এক পাশে গালে হাত দিয়ে বসে আছে। পরনে লাল রঙের সালোয়ার কামিজটি বেশ মানিয়েছে ওকে। অর্ধভেজা চুলগুলো চুপসে লেগে আছে গালে গলায়। বেশ স্নিগ্ধ দেখাচ্ছিল রোজাকে। আদৃশ থমকালো। মেয়েটিকে নিয়ে যেন একটু বেশি ভেবে ফেলেছে সে। অজানা কারণে অদ্ভুতভাবে কথায় কথায় রিয়াক্ট করে ফেলছে। আজ সারাটা দিনই ওর মস্তিষ্কের একটা অংশে মেয়েটির মুখের প্রতিচ্ছবিটি জায়গা করে নিয়েছিল। যদিও কাউকে বুঝতে দেয়নি ব্যাপারটা। আগে কখনো এরকম হয়নি ওর। এবার কি হলো? বিরক্ত হয়ে গেল আদৃশ। মনকে বলল মেয়েটাকে নিয়ে আর ভাববে না সে। অতঃপর ভাবনা চিন্তার গতিরোধ করে আস্তে আস্তে করে নিচে নেমে এলো। নতুন কারোর উপস্থিতি টের পেয়ে রোজা আর চোখে তাকালো। আবারও এই খ্যাটখ্যাটে লোকটা সামনে দেখে শির দ্বারা বেয়ে একটা স্রোত বয়ে গেল। চুপটি করে বসে রইল একদম। আদেশকে দেখতে পেয়ে বাকিরা সবাই খুশি হলো। ঈশা উতলা হয়ে জিজ্ঞেস করলো। ভাইয়া কেমন আছো? তুমি এই সময় আজ বাসায়? আমি তো জানতামই না। এই তোমরা কেউ বলনি কেন? আদৃশ জবাব দিল। ভালো আছি। ওদেরকে আমি ডিস্টার্ব করতে মানা করেছিলাম। তুমি কখন এলে? এই তো একটু আগে এসে সবার সাথে আড্ডা দিচ্ছিলাম। ও। ঈশা এবার আবদার জানালো। চলো না একটা গেম খেলি। না। প্লিজ ভাইয়া, এখানে আমরা 6 জন আছি, প্লিজ চলো না। গেম খেলার কথা শুনে চুপসে গেল রোজা। না করতে সে পারবে না এখন। গুনে দেখলো আদৃশ্য এখানে ওরা 6 জন। ঠোক গিলল রোজা। এই লোকটা ওদের সাথে খেলবে নাকি? না খেললেই ভালো। মুখ ফার করে আদৃশের কাছ থেকে না উত্তরটি শোনার অপেক্ষায় আছে ও। আদৃশ রোজাকে দেখলো। মেয়েটি কি ওকে ভয় পায় নাকি? মুখখানা যেভাবে করে আছে মনে তো হয় তাই হবে। সে বাঁকা হাসলো। কখনো এসব আবদার রাখে না সে, কিন্তু আজ রোজাকে একটু বিব্রত করার উদ্দেশ্যই যেন আদৃশের হ্যাঁ সুযোগ উত্তর প্রদান করলো। সবাই হই হই করে উঠল। এত সহজ তোষামেদে যে কাজ হয়ে গিয়েছে ভেবেই পুলকিত হলো ঈশা। নিহা, ফিহা, উৎস খাতা কলম নিয়ে ছক কাটতে ব্যস্ত হয়ে গেল খেলার উদ্দেশ্যে। আদৃশ গা ছাড়া ভাবে সোফায় হেলান দিয়ে বসলো। মেয়েটি আজ সারাদিন মাথার ভেতর ঘূর্ণিঝড় বইয়েছে। এবার একটু নিস্তার দরকার। মেয়েটিকেও জ্বালাবে সে।
রোজার কাচুমাচু মুখখানি দেখে ওর ভীষণ আনন্দ হচ্ছে। এবার কি করবে মেয়ে? সন্ধ্যা নেমে গেছে। অনেক আগেই খাতায় ছক কেটে খেলাটা বেশ জমে উঠেছে। যার যার নামের পাশে তাদের পয়েন্ট বসানো হচ্ছে। সর্বশেষে যোগ করে দেখা হবে মোট পয়েন্ট, তার উপর নির্ধারিত হবে বিজয়ী। সবাই খেলাটা বুঝলো। রোজা কিছুতেই এই অদ্ভুত খেলার আগামাথা কিছুই বুঝতে পারলো না। বাড়িতে আগে কত চোর পুলিশ খেলেছে, কই এমন তো হয়নি। যদিও এই খেলার সাথে ওটার কোনো মিল নেই, তবে এখানে রাজা প্রজার একটা ব্যাপার আছে। উৎস টোকেন চাল দিচ্ছে সবার সামনে। রোজাও গোমড়ো মুখে বারবার টোকেন উঠাতে লাগলো। রোজা ছাড়া ওদের বাকি সবারই একবার না একবার রাজা, রানী, মন্ত্রী, সেনাপতি, উজির উঠেছে। সবচেয়ে কম পয়েন্ট প্রজাতে। রোজার বরাবরই এটাই উঠছে, ফলে ওর দখলে সবার চেয়ে কম পয়েন্ট। মনে মনে ভয়ানক রাগ হচ্ছে আদৃশের উপর, কারণ সবার আগেই সে টোকেন দখল করে নেয় আর সবার পরে, আর রোজা সবার পরে। এই নিয়ে 9 বার আদৃশ রাজা হলো, আর একবার উঠলেই সে উইনার। খেলার নিয়ম অনুযায়ী যে হারবে তাকে শাস্তি পেতে হবে উইনারের ইচ্ছা অনুযায়ী। সেক্ষেত্রে রোজাকেই পানিশমেন্ট পেতে হবে, আর এটাও কিছুতেই চায় না। লাস্ট বার চাল দিল ঈশা। খপ করে আদিশ একটা টোকেন তুলে নিল। পানিশমেন্ট থেকে বাঁচার জন্য রোজাও তড়িঘড়ি করে একটা কাগজ তুলল, কিন্তু ফলাফল শূন্য। বড় বড়ের মতোই আদিশ রাজা, সে প্রজা হলো। সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে এগিয়ে গেল আদৃশ, হেরে গেল রোজা। সবাই যখন হৈ হৈ করে খেলা উপভোগ করছিল, রাগে ক্ষোভে রোজার ঘা জ্বলে যাচ্ছিল। উল্লাসে মেতে ওঠা সবাইকে ওর শত্রু বলে মনে হচ্ছিল। রোজা চোখ নামিয়ে চুপ করে বসে রইল। আদৃশ সবাইকে চুপ থাকতে বলে রোজার উদ্দেশ্যে বলে উঠল, খেলায় তুমি হেরেছো, আমি জিতেছি। সো এখন আমি যা পানিশমেন্ট দেব তাই মানতে হবে তোমাকে। অনেকক্ষণ মৌন থাকার পর রোজা মাথা তুলল, নীরব কণ্ঠে জিজ্ঞেস করলো, কি পানিশমেন্ট? আদৃশ চিন্তা ভাবনা করলো কি শাস্তি দেওয়া যায়। তেমন কিছু না পেয়ে বলল, আমার খুব পছন্দের একটি খাবার রান্না করে খাওয়াতে হবে তোমাকে। কি রান্না? কাচ্চি বিরিয়ানি। রোজা অসহায় ভঙ্গিতে বলল, আমি বিরিয়ানি রান্না করতে জানি না। সিরিয়াসলি? জি। খেতে পারো। রোজা অপমানিত বোধ করলো আবারও। ঈশা রোজার অবস্থা দেখে হাসছে। রোজার দিকে এক পলক তাকিয়ে আদৃশ তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করলো, এই মেয়ে আমার দিকে তাকাও, চোখ নামিয়ে বসে আছো কেন? আড়ষ্ট হয়ে রোজা বলল, ওই না তো। ঈশা এবার বলে উঠল, এখানে বসে থাকা সবাই স্পষ্ট দেখতে পাচ্ছে, বুঝেছো? তুমি কি ভাইয়াকে ভয় পাও নাকি? রোজা চুপ থাকলো। প্রতি উত্তর দেওয়ার আগেই ঈশা আবার বলল, তুমি এত ভীতু কেন? ভাইয়াকে এত ভয় পাওয়ার তো কিছুই হয়নি। আসার পর থেকেই তোমাকে লক্ষ্য করছি, তুমি চুপটি করে বসে আছো। ফিহা গলার স্বরটা নামিয়ে বলল, আমাদের রোজা এমনই রে, ভিতর দিন একটা। রোজা দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিল ফিহার দিকে। বেশ কিছুটা সময় নিয়ে গলার স্বর নরম করে ফিহাকে বলল, আমি ভীতু না। নেহা ফিহা উৎস ওর এক্সপ্রেশন দেখে হেসে ফেলল। ঈশা কণ্ঠে নম্রতা এনে জিজ্ঞেস করল, তুমি বলতে চাইছো তুমি সাহসী? এনি প্রুফ? ঈশার মজা ছলে বলা কথাটা সবাই ধরতে পারলেও রোজা সিরিয়াসলি নিল। বিড়বিড় করে বলল, নো। উৎস ছাড়া বাকি সবাই আরো এক দফা হেসে ফেলল। আদৃশ বিরক্ত হয়ে ধমক দিল ওদের। মেয়েদের সবকিছুতেই বাড়াবাড়ি ব্যাপারটা ওর ভালো লাগে না। হাসাহাসির ব্যাপারটা শেষ হতেই আদৃশ শাস্তি হিসেবে রোজাকে রান্না করে খাওয়ানোর জন্য বলল। ওইদিকে রোজা মুখ গুজে আছে, পারবে না বলে রাজি হচ্ছে না, আবার মুখ ফুটেও কিছু বলছে না দেখে ঈশা বিরক্ত হলো। এক পর্যায়ে বলল, থাক ভাইয়া, ওকে অন্য কিছু দাও। শেষে দেখা যাবে হাত পা পুড়িয়ে কয়লা হয়ে বসে আছে। হাজার হোক বাড়ির গেস্ট বলে কথা। ঈশার কথা যুক্তি সম্মতই মনে হলো সবার। বিচার বিবেচনা করে অবশেষে মত পরিবর্তন হলো আদৃশের। হাত পা পুড়িয়ে ফেলার কথাটা শুনে বুকের ভেতরটা কেমন চমকে উঠেছে। কারণটাও অজানা। হঠাৎ মনে হলো মেয়েটা ওকে অকারণেই ভয় পায়। তখনই ওর মাথায় কুটিল বুদ্ধি এলো, এটা নিয়ে কিছু একটা শাস্তি দিলে মন্দ হবে না। আদৃশ ধীর কণ্ঠে বলল, সেকেন্ড এন্ড লাস্ট, রাত 12টায় একা সাথে যেতে হবে। তোমাকে প্রমাণ করতে হবে তুমি সাহসী, ওকে? আর এটা যদি না পারো তাহলে রান্নাটাই করতে হবে। কোনোটাই না করলে এর থেকে ভয়ানক শাস্তি পেতে হবে। আফটার অল আমি বলেছি, কোনো প্রকার কথা নড়চড় হলে তোমায় দেখে নেব।
বিরিয়ানি রান্নার চেয়ে নিজেকে সাহসী প্রমাণ করাটাই বেশি সহজ বলে বোধ হলো রোজার। এজন্য তাড়াতাড়ি করে মাথা নাড়িয়ে বলল, জি জি জি, রাজি আমি, রাজি। আদ্রিস ঠোঁটের কোণে হাসি রেখেই বলল। ভেরি গুড। এরপর ওদের আড্ডা ভেঙে গেল, যে যার মতো ঘরে চলে গেল। হাত মুখ ধুয়ে সন্ধ্যা নাস্তা করার জন্য মিনিট 20 পর আবারও জমায়েত হলো টিভির আসরে। উৎস, রোজা, নিহা, ফিহা, ঈশা, ওদের মনোযোগ টেলিভিশনে। তখন অফিস থেকে ফিরলেন ইনায়েত সাহেব। ইমতিয়াজ সাহেব কাপড় চোপড় পাল্টে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে জড়ো হলেন দুই ভাই। ওদেরকে বসার জায়গা করে দিল উৎস। নিজে উঠে গিয়ে কার্পেটে পা মুড়ে বসে পড়ল। তারপর ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, বড় চাচি আব্বুরা এসেছে, নাস্তা দিয়ে যাও। ইমতিয়াজ সাহেব বললেন, ভাবিকে ডাকছিস কেন? তুই গিয়ে নিয়ে আয়। আমি কেন? কি সমস্যা? উৎস অস্ফুট স্বরে বলল। যাচ্ছি। বাবার ধমক শুনে উৎস উঠে যেতে চাইলো, কিন্তু তার আগেই মিতালি ট্রে নিয়ে ঢুকলো পেছনে। আরেকটা ট্রেতে 2 প্রকারের বিস্কিট, মিষ্টি আর পাস্তা সাজিয়ে নিয়ে এলেন নিশিতা। সবার হাতে হাতে প্লেট তুলে দিলেন তিনি। সবাইকে দেওয়া শেষ করে মিতালি রোজার কাছে এসে ফিসফিস করে জিজ্ঞেস করলেন, তুমি নাকি মিষ্টি পছন্দ করো না? নিশিতার কাছ থেকে জানলাম তুমি ভীষণ ঝাল পছন্দ করো। আমিও খুব ঝাল পছন্দ করি। এবারে কেউই তেমন ঝাল খায় না। ওদের জন্য তরকারিতে ঝাল দিতে পারি না, তাই নিজের হাতে তোমার জন্য একটু ঝাল করে হালিম রান্না করেছি আমি। খাবে তো? রোজা মিতালির দিকে তাকালো। কি সুন্দর মিষ্টি করে কথা বলছে ওর সঙ্গে। আর এই মহিলাটির ছেলেই কিনা ওই আদ্রিস। কত তফাৎ মা ছেলের মধ্যে। নিশিতা যতটুকু খেয়াল রাখছে রোজার প্রতি, তার চেয়ে কোনো অংশেই কম খোঁজ নিচ্ছেন না তিনি। শ্রদ্ধায় ভরে উঠল রোজার মন। হালকা হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানালো মিতালির কথায়। কেন যেন না কথাটি বলতে পারেনি। উঠে সে বলল, জি খাবো। মিতালি হেসে বলল, খুব ভালো মেয়ে তুমি রোজা। আমাকে তুমি চাচি ডেকো, নেহাদের মতো। রোজা মাথা নাড়িয়ে বলল। আচ্ছা চাচি। মিতালি রান্নাঘরে গিয়ে হালিমের বাটিটা নিয়ে এলো। ঝাল হালিমের সুগন্ধ হাওয়ায় ভাসছে। তৃপ্তি নিয়েই সেটা খেতে লাগলো। সবকিছু পর্যবেক্ষণ করলো ঈশা। মিতালি আর রোজার কথাটুকু সে শুনেছে। পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করে পাশে বসা ফিয়াকে নিচু স্বরে বলল, তোমার বোন আর বড় মামুনির সাথে কি কেমিস্ট্রি দেখেছো? ঘটনা কি? ফিয়া গালে হাত রেখে সন্দিহী কণ্ঠে বলল, আমিও তাই ভাবছি। তোমার বোনটা কিন্তু অনেক মিষ্টি। ধোয়া ওঠা কফির মগে ছোট্ট চুমুক দিয়ে ঈশার পানে তাকালো ফিহা। উত্তেজিত স্বরে জিজ্ঞেস করল, মানে কি বোঝাতে চাইছিস? ঈশা রহস্যময় হাসি হেসে বলল, তুমি যা ভেবেছো তাই। আমি কি ভাবছি? ভাইয়া রেজার প্রতি একটু বেশি ডেসপারেট মনে হয় না তোমার? উৎস ভাইয়া? ঈশা চোখ বড় বড় করে তাকালো। দুপাশে মাথা নাড়িয়ে অবসন্ন কণ্ঠে বলল, আদ্রিস ভাইয়া? ফিহা কিঞ্চিত ভ্রু কুচকালো। বলিস কি, তুই এত কিছু কেমনে জানিস ঈশা? ঈশা চোখ টিপে হাসলো। পর্যবেক্ষণ, লাস্ট কয়েকটা ঘন্টার গভীরভাবে পর্যবেক্ষণ সহিত এটাই বুঝতে পারলাম আদ্রিস ভাইয়া রোজার প্রতি একটু বেশি ডেসপারেট। কেমনে কি বোন? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। 2 দিনও হয়নি ভাইয়ার রোজার দেখা সাক্ষাৎ হয়েছে, আমারই কিছু ধরতে পারলাম না, আর তুই কিছু সময়ের মধ্যেই বুঝে গেলি সব। হ্যাঁ গেলাম। ফিহা এই দিক ওই দিক দেখে নিয়ে বলল। ক্লিয়ার করে বলতো। ঈশা হাতের মগটা রেখে দিল। তারপর গলা নামিয়ে বলতে লাগলো, তুমি বলো, ভাইয়া কোনোদিনও খেলতে রাজি হয়েছে আমাদের সাথে? আজ ওকে জোর করতে হলো না। একবার বলাতেই এমন ভাবে রাজি হয়ে গেল যেন রোজা খেলছে বলেই সে খেলতে রাজি হয়ে গেল। খেলার সময়ও আমি লক্ষ্য করেছি ভাইয়া চাওনি, অন্যরকম মুগ্ধতা দেখেছি রোজার জন্য। নয়তো ভাবই না অন্য কারো রান্না সে কোনোদিনও খেতে চায়। ছোট মামুনের হাতের রান্না তো খাই না, সেখানে রোজার। পরে কি সহজ ডেয়ার দিয়েছে দেখলে তো? ফিহা চিন্তিত মুখে বলল, এর মানে কি এটাই যে ভাইয়া রোজার জন্য কিছু অনুভব করে? এক্স্যাক্টলি, এটাই বুঝতে চেয়েছি তোমায়। বুঝতে পেরেছি। সেদিন রাত 9টার দিকে একটি ফোন আসে আদ্রিসের। খুব জরুরি একটা কাজে ওকে
এখনই কোথাও যেতে হবে। আদৃশ এটা মোটেও আশা করেনি। বিরক্ত হয়ে সেই কাজের উদ্দেশ্যেই বাহিরে বেরিয়ে যায় সে। সবার মন খানিকটা খারাপ হলেও রোজা মনে মনে স্বস্তি পায়। এটা ভেবে যে রাত 12টায় একলা ছাদে উঠে নিজেকে সাহসী প্রমাণ করতে হবে না, অন্তত এই লোকটার কাছে। মনে মনে আদৃশের গোষ্ঠী উদ্ধার করা শেষ করে ঘরে এসে হোশ মেজাজে বই নিয়ে বসলো রোজা। ড্রয়িং রুম থেকে আসার সময় নিশিতাকে বলে 1 কাপ চাও বানিয়ে নিয়ে এসেছে। গরম চায়ে কাপে চুমুক দিতে দিতে গভীরভাবে মন দিয়ে বইয়ের পাতায় নিকৃষ্ণ কৃষ্ণ অন্ধকারে ঢাকা প্রকৃতি, ফুরফুরে বাতাস জানালা দিয়ে বইছে। পর্দাগুলো উঠছিল নৌকার পালের মতো। তখনই দরজার খটখট করে শব্দ হলো। নেহা ফিহা দুবোন একসাথে ঘরে ঢুকলো। ঈশা নিচতলায় মিতালি নিশিতার সাথে বসে কথা বলছে, তাই সে আসেনি। নেহা ঘরে ঢুকেই সোজা চলে গেল ওয়াশরুমে। হাত মুখ ধুয়ে রুমে এসে তোয়ালেটা এমনভাবে ছুঁড়ে মারলো যে সেটা রোজার চায়ের কাপের উপর পড়লো। কিছুটা চা ছলকে পড়লো রোজার ডান হাতে। কয়েক মুহূর্তের ব্যবধানে কি ঘটে গেল ঠাউর করতে পারল না রোজা। হাতে জ্বলনি অনুভব হতেই মৃদু আওয়াজ করলো। নেহা ততক্ষণে দৌড়ে এলো ওর কাছে। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, ইস, কতখানি পড়েছে, আমি খেয়াল করিনি, সরি রে রোজা। উফ, কি যে করি না আমি। রোজা চোখ বন্ধ করে জবাবে বলল, আরে থাক না আপু। কি বলছিস তুই? খুব বেশি জ্বলছে, জায়গাটা লাল হয়ে গেছে। না বেশি, না বেশি না। রোজার কথায় বিরক্ত হলো নেহা। স্পষ্ট দেখা যাচ্ছে ওর হাত লাল হয়ে আছে, আর মেয়েটা কি সুন্দর করে বলছে কিছু হয়নি। নেহা ওকে টেনে ধরে রাগী স্বরে বলল, ওটা এখনই ওরা হাত নিয়ে আবার বসে আছিস, আয় পানি দিয়ে দেই। নেহা বলল, আমি বরফ নিয়ে আসছি, টুথপেস্ট আনবো? সেটা আবার জিজ্ঞেস করতে হয়? জানি আয়। যাচ্ছি। নেহা রুম থেকে বেরিয়ে গেল। নেহা রোজাকে ধরে নিয়ে গেল করিডোরে। বেসিনের সামনে ট্যাপটা ছেড়ে দিয়ে রোজার হাতটা পানিতে ভেজালো। পানি লাগতেই জ্বলনিটা যেন আরো বেড়ে গেল। রোজা চোখ মুখ খিচে হাতটা সরিয়ে নেওয়ার চেষ্টা করে বলল, চলছে খুব, আর দেবো না পানি। নেহা চোখ গরম করে তাকালো। বেশি বকিস তুই, চুপচাপ পানির নিচে হাতটা দিয়ে রাখবি, নয়তো এক থাপ্পড়ে গাল ফাটিয়ে দিব। আপু, চুপ একদম। নেহা রোজাকে আর একটা কথাও বলতে দিল না। অনেকক্ষণ ধরে বরফ পানিতে হাত ডুবিয়ে রাখার পর জ্বলনি ভাবটা কমলো। টিহা একটা মলম লাগিয়ে দিল রোজার হাতের পোড়া অংশটাতে। ঘন্টা কয়েকের মাঝেই জ্বলনি কমে আগের মতোই হয়ে গেল। এর মধ্যে এই খবর শুনে মিতালি, নিশিতা, ঈশা এসে রোজাকে দেখে গেল। আর যাবার সময় নেহাকে সঙ্গে করে কিছু একটা দেখাতে নিয়ে গেল ঈশা। সবাই চলে যাওয়ার পর ঘরে রইল ফিহা, রোজা। ফিহা ফোন স্ক্রল করায় ব্যস্ত। রোজা বইয়ের কিছুক্ষণ চোখ বুলিয়ে আলসে ভঙ্গিতে বসে রইল। এত শীতল আবহাওয়ার মাঝেও হঠাৎ করে ওর খুব গরম লাগছিল। বিছানা থেকে নামতেই ফিহা চোখ পাকিয়ে তাকালো। বলল, কোথায় যাচ্ছিস? হাত মুখ ধুয়ে আসি, চোখ মুখ কেমন ম্যাচ ম্যাচ করছে। হাতের ব্যথাটা কমেছে? এখন ঠিক আছে। সাবধানে যা, হাতে পানি লাগাস না। আচ্ছা। রোজা ঠিক ওই চোখ মুখে পানি ছেটানোর উদ্দেশ্যে ওয়াশরুমে গেল, কিন্তু এখন যে আনমনে শাওয়ারের প্যাচটা খুলে দিল বুঝতেই পারেনি। তার ফলে বরফ শীতল ঠান্ডা পানি এসে পড়লো, ভিজিয়ে দিল ওকে। কিছু বুঝে ওঠার আগেই ভিজে চুপচুপে হয়ে গেল জামা কাপড়। রাগে বিরক্তিতে মাথা গরম হয়ে গেল। নিজেকে নিজে এই কথা শোনালো। কেন যে এতটা বেখেয়ালি? সবাই ঠিকই বলে আমি কোনো কাজেরই নই, অকর্মার ঢেকে ভিতর ডিম। জামা কাপড় ভিজে যাওয়া বাধ্য হয়ে ফিয়াকে ডাকলো রোজা। ওর গলা শুনে ফিয়া উচ্চস্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? রোজা নরম সুরে বলল, কখন জানি ভিজে গেছে আপু, ব্যাগে আমার জামা কাপড়গুলো আছে, সেগুলো কষ্ট করে একটু দিয়ে যাও। ফিয়া অবাক গলায় বলল, কখন জানা ভিজে গেছি মানে? ওয়াশরুমে কি বৃষ্টি হয়েছে নাকি? তুই স্বপ্ন দেখছিস? নিজের গায়ে পানির পড়লো আর তুই বুঝতে পারলি না? না আপু, সম্ভবত শাওয়ারের প্যাচটা ঘুরে গিয়েছিল। আর তুই বুঝতেই পারিসনি? না। রোজা, তুই আসলে কি দিয়ে তুই এত রাতে গোসল করলে যে ঠান্ডা লাগবে না? পাগল তুই। লাগবে না, কাপড়গুলো দিয়ে যাও না। ফিয়া রোজার ব্যাগ থেকে ওর সালোয়ার কামিজ বের করে ওয়াশরুমের দরজার বাইরে গিয়ে দাঁড়ালো। রোজাকে বলল, তোর জামা কাপড় তুই নিজেই নে, আমি পারবো না। রোজা বগ্র কণ্ঠে বলল, প্লিজ আপু, আমার ঠান্ডা লাগছে। ফিয়া মিথ্যে বলল, আমি খাচ্ছি, হাত খালি না, এটো লেগে আছে। ধুয়ে দাও না। ফিয়া কিছু একটা ভেবে বলল, একটু শান্তিতে বসতে দিবি না তুই? দিচ্ছি, তবে একটা কন্ডিশন আছে। রোজা ধৈর্যহীন গলায় বলল,
আবার কিসের কন্ডিশন? নিহা ঠোঁট টিপে হেসে ফেললো। পরক্ষণে চোখ মুখ কঠিন করে শক্ত গলায় বলল, তোকে আমার ভাইয়ের বউ হতে হবে। আমি তোকে ভাবি ভাবি বলে ডাকবো। রাজি তুই হবি তো? রোজা পূর্ণ কথাটা ভালো করে শুনল না, অলস কণ্ঠে বলল সে। হ্যাঁ হব, রাজি আমি। এখন প্লিজ আমার জামা কাপড় দাও, নয়তো ঠান্ডায় জমে মরে যাব। নিহা আনমনে বলল, তুই আমার ভাই একমাত্র বোন। ঠান্ডায় জমে মরে গেলে ভাই তার চক্ষু দিয়ে আমায় গিলে ফেলবে। তারপর জোরালো গলায় বলল। নে কাপড় এনেছি। রোজা দরজা খানিকটা ফাঁক করে কাপড়গুলো নিয়ে নিল, তারপর স্বস্তির নিঃশ্বাস ফেললো। ওইদিকে রোজার বোকামোর অবুঝ কথাবার্তায় বেশ ভালোই মজা পেয়েছে ফিহা। নিঃশব্দে হাসতে হাসতে এক পর্যায়ে সেটা আর আটকাতে পারলো না। ঘর কাঁপিয়ে হাসার একটা সময় সে আবিষ্কার করলো আদৃশ চোখ পাকিয়ে দরজায় দাঁড়িয়ে আছে, ওর পেছনেই দেয়ালে ঠেস দিয়ে। নেহা আর ঈশা ওর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, ছোটে তাদের বক্র হাসি। ফিহা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল। ওরা আবার ওর কথাটা শুনে ফেলেনি তো? অপ্রস্তুত হেসে এসে জিজ্ঞেস করলো, আরে ভাইয়া তুমি কখন এলে? তুমি না কোথায় গিয়েছিলে? আদৃশ ওর কথা না শোনার ভান করে জিজ্ঞেস করলো। তুই এরকম করছিলি কেন? মানে খুব ফুর্তি লেগেছে তোর না সামনে এক্সাম? ফিহা চোখ রাঙিয়ে তাকালো নেহা ঈশার দিকে। দুজন মিটমিটে হাসছে। আদৃশের কথা শুনে ফিহা চট করে বলে ফেললো। এক্সামের প্রিপারেশন অলরেডি ডান। আদৃশ পুরো কোচকে বলল। তাই নাকি? হ্যাঁ। আদৃশ চিবিয়ে চিবিয়ে বলল, গ্রেট। বাই দ্য ওয়ে, তোর সে ভিতর ডিম বন্টি কইরে? সে নাকি হাত পা পড়িয়ে বসে আছে। এটা বিবেচনা করেই তোকে রান্নার ডেয়ার থেকে নিষ্কৃতি দিলাম। যেই লাও সেই কদই। এতটা কেয়ারলেস কেন এই মেয়ে? আমাদের বাড়ির নামে নিন্দে মন্দ করার জন্য ইচ্ছে করেই ও এমন করে। আমি ওকে আদৃশ কথাটুকু শেষ করতে পারলো না, তার আগেই ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। এক হাতে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো রোজা। নেহা, ফিহা, ঈশা, আদৃশ সবাই একসাথে ওর দিকে তাকালো। ঈশা এক গাল হেসে চোখ টিপে ফিহাকে কিছু একটা বোঝালো। নেহা সেটা দেখলো, তেমন মাথা ঘামালো না। অপরদিকে সাদামাটা জামায় আবৃত রোজাকে দেখে আবিষ্ট হয়ে চেয়ে রইল আদৃশ। ভেজা চুল স্নিগ্ধ মুখের গড়নে মোহিত হলো সে। রোজা ওকে দেখতে পেয়েই থমকে গেল। এই লোকটা এখানে কিভাবে আসলো? ওর না ইম্পর্টেন্ট কাজ আছে? বাড়িতে ফেরলো কখন? এখন কি ওকে সাহসিকতার ডেয়ারটা পূরণ করতে বলবে? রোজা বোকার মতো ওর বোনদের দিকে দেখলো। পরক্ষণেই নিজ হাতে টান অনুভব করলো। শক্তপোক্ত একটি হাত ওর কবজি এমন ভাবে ধরেছে যে ব্যথায় এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো গালে। আদৃশ ওর জ্বলে যাওয়া হাতটার দিকে রক্তচক্ষু মেলে দেখছে, তারপর কঠিন গলায় হুঙ্কার দিয়ে বলল। এটা কি করে হলো? রোজা নম্রভাবেই উত্তর দিল। চা পড়ে এমন হয়েছে। তুমি কি আমাদের নাম ডুবাতে এসেছো? না। তাহলে দেখে শুনে সংযত হয়ে চলাফেরা করতে পারো না? রোজা বলল। এটা জাস্ট অ্যাক্সিডেন্ট। কথাটি আদৃশের কর্ণগোচর হতেই রাগে ওর কঠোর ভাব রোজার হাতটি চেপে ধরল সে। ব্যথাটা আরো গাঢ় হতেই রোজার ধৈর্য সীমা ছাড়িয়ে গেল। শান্ত অথচ তীব্র গলায় সে বলল। হাতটা ছাড়ুন, ব্যথা পাচ্ছি। আদৃশ গমগমে স্বরে বলল। ছাড়বো না। পুড়ে যাওয়া হাতটা যতটা না জ্বলছে তার চেয়ে বেশি ব্যথা লাগছে আদৃশের হাতের মুঠোয় থাকা রোজার শিথিল হাতটি। দুবার বলার পরেও যখন আদৃশ ওর হাত ছাড়েনি, ব্যর্থ হয়ে রোজা আর বিরক্তি করেনি। লোকটা কেন এমন, আর ওর সাথেই বা কেন এত বাড়াবাড়ি করছে বুঝে উঠতে পারলো না কোনো মতে। শক্ত করে ধরে রাখার এক পর্যায়ে রোজার হাতটিতে আদৃশের 5 আঙ্গুলের ছাপ পড়ে গেল। সেদিকে তাকিয়ে রোজা শুধু দুফোঁটা চোখের জল ফেললো। ঠোঁট কামড়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, এক বিন্দু পরিমাণও নড়ল না, যেন সে কাঠের পুত। গড়াতেই নিহা, ফিহা, ঈশা 3 বোন একে অপরের দিকে চাওয়াচাই করলো। হচ্ছেটা কি সেটা নেহা বুঝতে পারলো না। হচ্ছেটা কি সেটা নেহা বুঝতে না পারলেও ফিহা আর ঈশা আন্দাজ করতে পারলো। রোজার রক্তিম হাতটার দিকে তাকিয়ে এবার বগ্র কণ্ঠে ঈশা বলে উঠল। ভাইয়া ওকে ছেড়ে দাও। হাতটা কতটুকু লাল হয়েছে খেয়াল হয়েছে তোমার? রক্ত জমে যাবে তো। ঈশার কথা কর্ণকুহরে ঢুকতে নড়ে চড়ে দাঁড়ালো আদৃশ। মুখ তুলে চাইলো, এতক্ষণ যেন হুঁশ ছিল না ওর। ঈশার কথাটুকুর মর্মদাঘাটন করে সে রোজার হাতটা ঠাস করে ছেড়ে দিল। কণ্ঠে রাগ ঢেলে বলল। নেক্সট টাইম আমার সঙ্গে উঁচু গলায় কথা বলার আগে দুবার ভাববে। সবকিছু সহ্য করতে পারি, বেয়াদবি না। কথাটা ভালোভাবে মাথায় গেঁথে নাও। এরপর যদি দেখেছি বা শুনেছি খামখেয়ালিপনা করে
নিজের 12টা বাজিয়ে বসে আছো, তাহলে সেদিনই ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। মাইন্ড ইট। এরপর আর একটা মুহূর্ত দাঁড়ালো না সে। গট গট করে হেঁটে বেরিয়ে গেল রুম থেকে। ও যেতেই রোজা ধাপ করে বসে পড়লো বিছানার এক কোণে। ভেজা চুলগুলো এলোমেলো ভঙ্গিতে পিঠের উপর পড়ে ছড়িয়ে আছে। টুপটাপ কয়েক ফোঁটা পানি চুল থেকে গড়িয়ে পড়ে বিছানার একাংশ ভিজিয়ে দিল। রোজা আর্তনাদের সুরে এবার বলে উঠল, আমি আর নিতে পারছি না ওনাকে। এতটা অসহ্য কোনো মানুষ হতে পারে জানা নেই আমার। নেহা আপু প্লিজ, আমি তোমাদের বাড়িতে আর থাকতে চাই না। আব্বুর সাথে যোগাযোগ করে কোনো না কোনো হোস্টেলে উঠে যাব আমি। রোজার কান্নারত কণ্ঠ শুনে ওরা তিন বোনই চুপ হয়ে গেল। কেউ কোনো বাক্য ব্যয় করলো না। কিছুক্ষণ পর ঈশা গিয়ে ওর পাশে বসলো, কাঁধে হাত রেখে গলার স্বর নামিয়ে সে বলল, ভাই আসলে ওরকম বিহেভ করতে চাইনি। এইসব সামান্য বিষয় রাগ করে কেউ বাড়ি ছেড়ে চলে যায়? তুমি প্লিজ কেঁদো না। আমি এখানে থাকবো না। ওনার টর্চার গুলো মেন্টালি নিতে পারছি না আমি। কিছুতেই সেগুলো মাথা থেকে বের করতে পারছি না। ফিহা রাগান্বিত গলায় বলল, রাগের মাথায় উল্টো পাল্টা বলছিস তুই। মা জানতে পারলে খুব কষ্ট পাবে। আমাদের বাড়িতে কি সবাই তোকে টর্চার করে? আমরা সবাই যে ভালোবাসি তার কোনো মূল্য নেই তোর কাছে? আমরা কি এতটাই পর? ফিহার কথায় কান্না বন্ধ হয়ে গেল রোজার। বিমর্ষ কণ্ঠে বলল, আমি কি একবারও তা বলেছি আপু? ফিহা সচকিত দৃষ্টিজোড়া কুচকে বলে উঠে, বলিসনি, কিন্তু আদ্রির ভাইয়ার সামান্য কটা কারণের জন্য তুই যেভাবে বাড়ি ছেড়ে চলে যেতে চাইছিস, আমার তো তাই মনে হচ্ছে। মোটেও এরকম কিছু নয় আপু। স্বরে ফিহা জিজ্ঞেস করে, তাহলে কেমন কিছু? উনি আমার সাথে অকারণে এসব করছে। কিন্তু কেন? আমি তো ওনার সাথে ভালো করে কথাও বলিনি। সেখানে বেয়াদবি কখন আর কিভাবে করলাম? ফিহা তিক্ত কণ্ঠে বলে ওঠে, তুই কি এটা নিয়ে পড়ে থাকবি? যা, তোকে আর কিছু বলবো না, যা ইচ্ছে তাই কর। এরপর আর এ বিষয়ে কথা বাড়লো না। অযথা একটা বিষয় নিয়ে এত বাড়াবাড়ি করার কারোরই পছন্দ হচ্ছিল না। কিছুক্ষণ মৌন অবস্থায় কাটিয়ে ঈশা নিস্তলায় চলে গেল। রাত বাড়ায় ফিহাও শুয়ে পড়ল। একটা দীর্ঘশ্বাস ফেলে নেহা ঘরটির আলো নিভিয়ে দিল। রোজার দিকে কয়েকটা পা এগিয়ে এগিয়ে মন্থর কণ্ঠে বলল, রাত বেড়েছে, শুয়ে পড়। রোজা নির্পপ চাহনিতে বোনের দিকে তাকিয়ে বলে উঠে। ঘুম আসছে না আপু, তুমি শুয়ে পড়ো। নেহা তপ্ত শ্বাস ছেড়ে বলল, মন খারাপ করিস না। ফিয়া আদ্রিস ভাইয়ার মতোই খ্যাটখেটে। মন খারাপ করিনি। নেহার আদেশ সূচক কণ্ঠে বলে উঠল। তবে শুয়ে পড়। ঘুমিয়ে পড়ো আপু। নেহা আচমকা ওর হাত জোড়া আঁকড়ে ধরে বলল। প্লিজ আমাদের উপর রাগ করে থাকিস না। রোজা ব্যাহত দৃষ্টিতে তাকালো বোনের প্রাণে। এত ভালো কেন নেহা? ফিহা উৎস আদৃশ যেখানে গমগমে তীক্ষ্ণ স্বরে ধমকে সবার সাথে কথা বলে, সেখানে তাদের বোন হয়েও নেহা কতটা শান্ত, বুঝতার, নম্র। অথচ ওরই কিনা একটা ক্লাসলেস লোকের সাথে বিয়ে হতে যাচ্ছিল। সাখাওয়াত নামক লোকটির সাথে তার এই বোনটির বিয়ে হলে সে কি সুখী থাকতো? আচমকা এসব ভাবনায় মনটা পড়তে আরম্ভ করতে রোজা নির্লিপ্ত কণ্ঠে বলল, চলো ঘুমাই। নেহা ঠোঁটে হাসি ফুটিয়ে বলল। চল। ওরা শুয়ে পড়লো দুজনেই। কিন্তু শুয়ে পড়লে কি চোখে ঘুম ধরা দেয়? অন্ধকার ঘরটিতে তীব্র আধার বিষাক্ত কাটার মতো ফুটছিল রোজার। নিঃশ্বাস যেন বিষযুক্ত ধোঁয়া। আদৃশ নামক লোকটির চেহারা মানুষপটে যেন আঁকিবুকি বিস্তার শুরু করেছে। রোজা কিছুতেই ওকে সহ্য করতে পারছে না। আর এ বাড়ি থেকে চলে যাওয়ার কোনো উপায় বা যথাসম্মত কারণও নেই। ওই একটা লোকের জন্য নিজের খালা বোন ভাইদের সে কষ্ট দিতে পারবে না। আদৃশকে যথাসম্ভব এড়িয়ে যাওয়ার একটি প্রয়াস নিজের মনে তৈরি করে নিল সে। ভুলো আদৃশের সামনে যাতে না পড়ে সেজন্য ওকে সচকিত থাকতে হবে, মুক্তি পেতে হবে লোকটির প্রসাদনী দৃষ্টি থেকে, কর্কশ চিৎকার আর হিংসা রাগ থেকে। হলদেটে নির্মল আকাশ, ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে সাদা বকের দল। বৃষ্টি শেষে ধুয়ে মুছে সজীব হয়ে উঠেছে সবুজ ভাগ প্রকৃতি। ভেজা মাটির সোদা গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে। মাটির সোদা গন্ধে বাতাসে ভেসে বেড়াচ্ছে। তীব্র ফুলের সুবাসে ম ম করছে উচ্ছদের বাড়ির ছাদটি। গধূলি বিকেলে রক্তিম আকাশে নানা রঙের খেলা মুগ্ধ করছে রোজার চোখ জোড়া। ভার্সিটি থেকে এসে লম্বা একটা ঘুম দিয়েছিল ও। দীর্ঘ
3 ঘন্টা কুম্ভকর্ণের মতো ঘুমিয়েছে। একটু আগেই উঠেছে সে, কিন্তু চোখ মুখে এখনো ঘুমের রেশ রয়ে গেছে। ফোলা চোখ মুখ, এলোমেলো জট পাকানো চুল, অলসতা জেঁকে বসেছে যেন পুরো শরীরে। একটু শীত শীত ভাব পড়ায় গায়ে পাতলা একটা শাল জড়িয়ে বসে আছে সে। ছাদটা পুরো খালি, রোজা ছাড়া দ্বিতীয় কোনো মানব নেই বাড়িতে। অবশ্য মিতালি নিশিতা ছাড়া আর কেউ নেই, কিন্তু ঠান্ডা আবহাওয়ায় সারাদিনের কর্মব্যস্ত সেরে ঘুমের জগতে পাড়ি দিয়েছে দুজন। মুরব্বীরা সবাই অফিসে, উৎস তার বন্ধুদের ফ্ল্যাটে, নেহা তার বান্ধবীর বাসায় গেছে নোট আনতে, প্রিয়া ঈশার সাথে ওদের বাসায়। যদিও রোজাকে জোর করেছিল যাওয়ার জন্য, তথাপি সে যায় আরাম করে ওয়েদার উপভোগ করার জন্য। বলতে গেলে পুরো বাড়িতে এখন রোজা একা। বেকিয়ালি তীব্র গরম চায়ের কাপটিতে চুমুক দিতে গিয়ে ঠোঁট পুড়িয়ে ফেললো। শব্দ করে গোল টেবিলটার উপর খাপটা রেখে ওড়না দিয়ে চেপে ধরলো ঠোঁট জোড়া। পানির বোতলটার ক্যাপ খুলে পোড়া জায়গাটাতে ছিটিয়ে দিল। হঠাৎই ভরাট একটি কণ্ঠ ভেসে এলো ছাদের দরজাটির কাছ থেকে। রোজা সচকিত দৃষ্টি পেছনে তাকাতে আদেশকে চোখে পড়লো ওর। দু হাতের কনুই ভেঙে বুকের কাছে আড়াআড়ি ভাবে বদ্ধ করে রোজার দিকেই তাকিয়ে আছে সে। তীব্র স্বরে বলে ওঠে, এখনো খামখেয়ালিপনা স্বভাবটি যায়নি? রোজা নিরুত্তর, বুঝতে পারছে না কি বলবে। আদেশের সামনে পড়তে হলো আবারও। ভাবতেই নিজের উপর বিরক্ত হয়ে উঠল সে। এই একটি মাস আদৃশকে যথাসম্ভব এড়িয়ে চলেছে সে, যার ফলে কোনো সমস্যা হয়নি। যদিও 2-1 বার সামনাসামনি পড়ে গিয়েছিল, কিন্তু আদৃশ শব্দ ব্যয় করার আগেই রোজা সেখান থেকে কেটে পড়তো। কিন্তু এই স্নিগ্ধ গোধূলির এই বিকেলে জনমানব শূন্য বাড়িটির ছাদে লোকটির সাথে আবার দেখা হয়ে যাবে, ঘুণাক্ষরও ভাবেনি সে। তাহলে হয়তো নিজের ঘরে দরজাটা এঁটে বসে থাকতো সে, বের হতো না কোনো মতে। রোজাকে মৌনতা অবলম্বন করতে দেখে সে আবারও বলে ওঠে, কথা কানে যাচ্ছে না? একটা প্রশ্ন করেছি আমি। রোজা থতমত খেয়ে বলল, জি শুনেছি। তাহলে উত্তর দিচ্ছ না কেন? না মানে তেমন কিছু হয়নি। আপনি কিসের কথা বলছেন? আদৃশ খুচরা কুচকে এনে একটু এগিয়ে এলো রোজার দিকে। ক্রমেই আরো কয়েক পা এগিয়ে আসতেই রোজা হতভম্ব হয়ে 2 পা পিছিয়ে গেল। কি করতে চাইছে লোকটা? আদৃশ গোল টেবিলটার উপর রাখা রোজার চুমুক দেওয়া চায়ের কাপটি হাতে তুলে নিলে দেখলো পরক্ষণেই গরম চায়ের কাপটিতে চুমুক বসালো সে। রোজা হতচকিত হয়ে উদ্বিগ্ন স্বরে বলে উঠল, কি করছেন? চাটা অনেক গরম। আদৃশ যেন ওর কথা শুনলই না। ধোয়া ওঠা বক্ষ ঘোরানো অত্যাধিক গরম চায়ের কাপটির পুরো চা নিজের গলায় ঠেলে দিল। উত্তাপ সহ্য করতে না পেরে ভিজে উঠল চোখের মনি জোড়া। তথাপি চাটা সে ফেললো না। রোজা অদ্ভুত চোখে বেদনার্থ নয়নে তাকিয়ে রইল। এত গরম চা কিভাবে খেতে পারলো আদৃশ? যেখানে কাপটি ধরাই দায়, তাও আবার চিনি ছাড়া ঘন লিকারের এলাচ মিশ্রিত চা। আদৃশ যেন তৃপ্তি নিয়ে চাটা শেষ করলো। অতঃপর আদৃশ নিষ্পলক চোখে রোজার দিকে তাকালো, গমগমে স্বরে বলে উঠল, আমি ঠিক এটার কথাই বলছিলাম। রোজা মাথা নিচু করে বলল। প্রথমে বুঝতে পারিনি চাটা এত গরম। আদৃশ কাট কাট কণ্ঠে বলল, তুমি নিজের খেয়াল রাখতে জানো না? বেখেয়ালি কেন তুমি? রোজা অন্যরকম কণ্ঠে বলে ওঠে, আপনি তো তাও না, জেনে শুনে গরম চা খাওয়ার কি দরকার ছিল? কেন জানে না। আদৃশ মনে মনে হেসে ফেলল। অথচ একটু আগেই রাগ ওর মাথায় চড়ছিল। তবুও গলার স্বরে ক্ষিপ্ততা এনে সে বলল, আমি আর তুমি কি এক? রোজার স্পষ্ট উত্তর। মানুষ মাত্রই এক। আদৃশ প্রখর দৃষ্টিতে তাকায় রোজার পানে। কিছুক্ষণ সেভাবেই তাকিয়ে থেকে তারপর বলে, পানি নিয়ে আসো আমার জন্য। রোজা না করে না, কয়েক পা এগিয়ে পিছু ফিরে বলে, মিষ্টি কিছু নিয়ে আসবো? চাটা চিনি ছাড়া, কিন্তু অনেক গরম ছিল। গোধূলি লগ্নের আকাশ বেশ পরিষ্কার। ফুলের সৌরভ কেমন মুগ্ধতা, রোজার চোখে মুখে নিদারুণ স্নিগ্ধতা। আর চোখে আদৃশ তাকায় কাপটির পানে। পর মুহূর্তেই ওর মুখের রং পাল্টে যায়। 2 পায়ে ভর দিয়ে ঠেস দিয়ে দাঁড়ায় ছাদের রেলিংয়ে। অতঃপর এক রোখা ঝাঁজ মিশ্রিত স্বরে বলল, মনে তো হলো পৃথিবীর সবচেয়ে মিষ্টিত চাই খেলাম, আর কোনো মিষ্টির প্রয়োজন নেই। কথাটির মর্মোদ্ধার করতে পারল না রোজা। অদ্ভুত খ্যাপাটে লোকটার ভনিতায় সে পাত্তা দেয় না। সে জানে নিজের কষ্ট হলো লোকটি তাকে কিছুই জানাবে না, তাই নিজের মতো করেই সে যা করার করবে।
দ্রুত পদে হেঁটে নিচে নেমে আসে রোজা। গ্লাসে পানি নিয়ে সে রান্নাঘরে ঢুকে হতদন্ত হয়ে বসে থাকে এমন কিছু খাদ্য যা করে আদৃশের কষ্টটা লাঘব হয়। কিন্তু রান্নাঘর তন্ন করে খুঁজেও তেমন কিছু হাতের কাছে পেল না রোজা। একবার ভাবলো মিতালি বা নিশিতাকে ডাক দিয়ে জিজ্ঞেস করে এবে কোথায় কি আছে, কিন্তু তারা ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। বিদায় ডিস্টার্ব করতে মন সায় দিল না। অজ্ঞতা পানির গ্লাসটা নিয়ে ছাদের দিকে রওনা দিল রোজা। এক ধাপ সিঁড়ি পেরোয় আর এক ধাপ নামে। ভেতরে অস্বস্তিতে জমে গেল, স্বাভাবিক থাকার চেষ্টা করছে। ছাদে গিয়ে দেখলো আদিশ চেয়ারে হেলান দিয়ে গোল টেবিলের উপর পা জোড়া তুলে চোখে মুদিত করে বসে আছে। সাদা শার্টটার বুকের কাছে দুটো বুতাম খোলা, আর কোলের উপর অবহেলিতভাবে পড়ে আছে ওর কালো কোটটা। পারফিউমের কড়া সুবাস ভাসে চারপাশ, তার সাথে বাগানের ফুলের সুগন্ধ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। আদৃশ্যের চেহারে ক্লান্ত ভাব, চুলগুলো হালকা বাতাসে কপালের উপর উড়াউড়ি করছে। সারাদিন কর্মব্যস্ততা সেরে মাত্র ছুটি পেয়ে নিজেকে যেন প্রকৃতির কাছে সঁপে দিয়েছে। ভীষণ আদুরে দেখাচ্ছিল তখন আদৃশকে। রোজা ওর এই অবস্থা দেখে কি করবে বুঝে উঠতে পারলো না। ওকে ডাকবে নাকি ডাকবে না, এই দ্বিধাদ্বন্দ্ব নিয়েই চুপটি করে দাঁড়িয়েছিল গ্লাস হাতে। লোকটা কি বেশি ক্লান্ত? তার উপর অফিস থেকে ফিরে এই গরম চা খেয়ে ঠোঁট পুড়িয়ে ফেললো। দ্বিধা ভুলে একসময় মানবিক বিবেচনায় রোজা নিজেই এগিয়ে গেল, ইতস্তত করে ডাকলো, শুনছেন এই যে। আদিশ শুনল না, চোখ খুলে তাকালো না। রোজা গলায় জোর এনে বিরস মুখে আবারও ডাকলো, এই যে শুনতে পাচ্ছেন, আহা উঠুন না। মিষ্টি কণ্ঠস্বরের ডাকটি যেন তীরের মতো বক্ষ পিঞ্জরে আঘাত হানলো। রোবটের মতো চোখ খুলে তাকালো আদৃশ। মুখের উপর ঝুঁকে পড়া নারী মূর্তিটি ওকে দেখে চমকে দুপা পিছিয়ে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে রইল গ্লাস হাতে। আদৃশ পা নামিয়ে বসলো, তীক্ষ্ণ দৃষ্টি মেলে রোজাকে জিজ্ঞেস করলো, এভাবে কে ডাকছিল? আমি। কেন? রোজা স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, আপনি ঘুমিয়ে পড়লেন? চোখটা লেগে গিয়েছিল, কিন্তু তুমি এভাবে ডাকছিলে কেন? রোজা পানির গ্লাসটা দেখিয়ে জবাবে বলল, আপনি না পানি খেতে চেয়েছিলেন, মিষ্টি কিছু পাইনি নিয়ে আসার জন্য, তাই শুধু পানি এনেছি। আদৃশ গ্লাসটি হাতে নিয়ে বসে রইল কিছুক্ষণ। হাত ঘড়িটা দেখে নিয়ে বলল, মিষ্টি কিছু দরকার নেই তা তো আগেই বলেছি। বাই দ্য ওয়ে, 20 মিনিট লাগে এক গ্লাস পানি আনতে? রোজা নির্লিপ্ত কণ্ঠে বলল। না। আদৃশ চড়া গলায় বলে ওঠে, তাহলে এত দেরি কেন? নাকি আমার কাছ থেকে পালিয়ে বেড়াতে চেয়েছিলে? রোজা হতভম্ব হয়ে বলল। তাও কেন হবে? আদৃশ পানির গ্লাসে চুমুক বসাতে বলল, তুমি তো ডেঞ্জারাস মেয়ে, পারতপক্ষে আমার সামনে পড়তে চাও না? ভীষণ ইন্টেলিজেন্ট গার্ল। রোজা থতমত খেয়ে গেল, বলল, এরকম বলছেন কেন? আদৃশ রুক্ষ স্বরে জিজ্ঞেস করলো, 1 মাস আমার সামনে এসেছো তুমি? পালিয়ে বেরিয়েছো সারাক্ষণ। কি ভেবেছো আমি কিছু বুঝতে পারি না? আমাকে তোমার বোকা মনে হয় মিস রোজা? ধরা পড়ে যাওয়ায় রোজা দৃষ্টি অবনত করে সোজা দাঁড়িয়ে রইল। এর উত্তর কি দেবে জানা নেই। পরক্ষণেই আদৃশের উপর রাগ হলো নিজের উপরও। কেন যে চেঁচে পড়ে ওর জন্য পানি আনতে গিয়েছিল। এই আদিক্ষেতাটা না দেখালে লোকটার সামনে এত প্রশ্নের সম্মুখীন হতে হতো না। বিব্রতকর পরিস্থিতিতে যেন সবসময় ওর জন্যই তৈরি হয়ে বসে থাকে। রোজা ক্ষীণ স্বরে বলার চেষ্টা করলো, আমি কোথা থেকে পালিয়ে বেরিয়েছি? সারাক্ষণ তো বাসা নয়তো পরিস্থিতিতেই থাকি। আদিশ ভরাট কণ্ঠে বলল, তুমি আমার কাছ থেকে পালিয়ে বেরিয়েছো, না জানার ভান করছো কেন? এই জিনিসটা কিন্তু আমি ভীষণ অপছন্দ করি। মানে? আদৃশ অপ্রবৃত্ত কণ্ঠে আদেশ সূচক শব্দ ব্যয় করলো। নিজেকে বেশি চালাক ভেবো না। এভাবে দাঁড়িয়ে আছো কেন? বসা জায়গা কি সব আমার দখলে? কি প্রমাণ করতে চাও আমি নির্দয়? তোমাকে দাঁড় করিয়ে আমি আরামে বসে আছি? বদনাম করতে চাও আমাদের নামে? বসো এখানে, কথা আছে। রোজা বাকপড়া হয়ে গেল। লোকটার উল্টা পাল্টা কথা ধরুন ওর হার্টবিট রকেটের গতিতে ছুটছে। আবার কি বলতে চায়? আচ্ছা, আদিশ কি ওর হার্টবিট করার জোরালো শব্দ শুনতে পাচ্ছে? ভয়ে হার্টটাও বুঝি বেরিয়ে এলো। আদিশের রক্তিম চেহারার দিকে তাকিয়ে না সূচক কিছু বলার সাহস করলো না রোজা। বাড়িতে ঘুমন্ত দুজন মানবী ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি নেই যে এই লোকটার হাত থেকে ওকে বাঁচাবে। আজ আদিশের হাত থেকে আর রক্ষা নেই।
সেটা ভালো বুঝতে পেরেছে রোজা। এতদিন পালিয়ে বেড়ানোর কড়াই গন্ডায় হিসাব আদায় করে নেবে জানো। ওকে ওভাবেই দাঁড়িয়ে থাকতে দেখে আদিশ তীব্র কণ্ঠে ধমকে উঠতেই রোজা অন্য আরেকটা চেয়ারে থপ করে বসে পড়ল। মৃদু স্বরে জিজ্ঞেস করল, আমি কোনো বদনাম করতে চাই না। আদৃশ একরাশ বিরক্তি নিয়ে বলল, আমার থেকে দূরত্ব বজায় রাখো। নেহা, ফিহা, উৎস এবং ওর ফ্রেন্ড সার্কেলের সব ফ্রেন্ড, ওদের সঙ্গে তো ঠিকই হেসে খেলে কাটিয়ে দিচ্ছ, শুধু আমার বেলাতে অন্যরকম বিহেভিয়ার। কিন্তু কেন? আমি কি বাঘ নাকি ভাল্লুক? রোজা বলার চেষ্টা করলো। আমি সবার সঙ্গেই মেশার চেষ্টা করি। আদৃশ তিক্ত কণ্ঠে বলল, সিরিয়াসলি? এত বড় একটা বাড়িতে কি আমি থাকি না? সকালের চা, বিকেলের স্ন্যাক্সটা, রাতের ব্ল্যাক কফিটা তুমি নিজের হাতে তৈরি করো, কারণ তোমার ভালো লাগে। মা বাবা, ছোট চাচা চাচি, উৎস, নেহা, ফিহা সবার ঘরে ঘরেই সেসব পৌঁছে যায়। কিন্তু এই 1 মাসের কোনো একদিন তো মনে পড়ে না সেসবের ভাগ আমি পেয়েছি। এই অদমকে কি তোমার চোখে পড়ে না? আদিশের রাগী স্বরে বলা কথাগুলো শুনে রোজা কাশি উঠে গেল। সবকিছু যেন ডায়েরিতে নোট করে রেখেছে ও। কখন কি করেছে না করেছে এইসব আদিশ কিভাবে জানলো? ও তো বাড়িতেই থাকে না। রাতের বেলা আদিশ যখন বাড়ি ফেরে তখন বাড়ির অর্ধেক লোকই ঘুমিয়ে বিভোর থাকে। তাহলে রোজাকে অপ্রস্তুত অবস্থায় কাশতে দেখে আদৃশ হাতের কাছে থাকা পানির বোতলটা এগিয়ে দিয়ে বলল। ফিনিশ ইট। রোজা অপ্রসন্ন ভঙ্গিতে পানির বোতলে চুমুক বসায়, নিজেকে সামলে নিয়ে বোতলটা টেবিলের উপর রেখে দেয়। তখন সূর্য ডুবে চারিদিকে আধার নেমে এসেছে। ছাদের চারিদিকটা ফিট করা 4টা বাতি একসঙ্গে জ্বলে উঠল। হলদেটে আলোয় ছেয়ে গেল পুরো ছাদ। গাছের পাতার রং পাল্টে গেল, ফুলের গন্ধে বাতাস ভারী হয়ে উঠল। মসজিদ থেকে ভেসে এলো মুয়াজ্জিনের সুললিত কণ্ঠের মাগরিবের আজান। আদৃশ রোজাকে জিজ্ঞেস করলো। রিল্যাক্স। প্রত্যুত্তরে রোজা মিয়ে যাওয়া কণ্ঠে সায় জানালো। ঠিক আছে। আদিশ কাট কাট গলায় বলল, নিচে যাও। আর লাস্ট ওয়ার্নিং দিলাম, যদি লুকোচুরি করার চেষ্টা করো তাহলে এই 1 মাস যেভাবে শান্তশিষ্ট রূপে দেখেছো তার চেয়ে 10 গুণ উগ্রতা দেখতে পাবে আমার মধ্যে। আমার ভাগের সবকিছুর অধিকার যেন আমারই থাকে, অন্য কেউ যেন সেই অধিকারে হস্তক্ষেপ করতে না পারে। মাইগার। রোজা চমকিত দৃষ্টিতে তাকালো। শির দ্বারা বেশ শীতল স্রোত বয়ে গেল। হাত পা ঘেমে উঠলো, শক্ত কাঠ হয়ে বসে রইল। কর্ণকুহরে কোনো শব্দ বাক্য ভুল করে ঢুকে গিয়েছে বলে মনে হচ্ছে ওর। আচমকা আদিশ নিজের চেয়ার ছেড়ে উঠে পড়লো। কয়েক কদম এগিয়ে এসে রোজার মুখোমুখি অন্য আরেকটা চেয়ারে বসে পড়লো। কোটটা টেবিলের উপর রেখে রোজার গায়ে পাতলা শালটা টেনে মাথায় উঠিয়ে দিয়ে বলল, পরিণীদের এভাবেই মানায়। প্রসাধনবিহীন স্নিগ্ধ চোখ মুখ, এলোমেলো চুলে, ললাটের ভাঁজে আর কপালের রক্তিমা ভাই। রোজা বিস্ময় বিমোট। কি করছে আদৃশ? কি হচ্ছে এসব ওর সাথে? অনেক কষ্টে ঢোক দিলে রোজা শুধু জিজ্ঞেস করলো, কি বলছেন আপনি? আদিশ চেয়ারে কাঠিন্য ভাব বজায় রেখে বিগলিত কণ্ঠে বলে উঠল, এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম নিজেকে বোঝার জন্য, আজকের এই বিকেলটার জন্য। রোজা হতবিহ্বল হয়ে বলল। মানে? আদৃশ ভ্রু কুঁচকে বলল, পরিণীদের বেশি কিছু বোঝাতে নেই, তারা সবসময়ই নিষ্ঠুর, নির্দয়। তারা অনুভূতি বোঝে না, ওদের বোঝার ক্ষমতা নিতান্তই তুচ্ছ। কেউ তাদের চোখের সামনে পানি প্রাপ্তি হয়ে পড়ে থাকলেও সেটা তাদের চোখে ধরা পড়ে না। কথার আগামাতে কিছুই বুঝতে পারলো না রোজা। ফ্যাল করে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কিছুক্ষণ, কিন্তু তাতে খুব একটা লাভ হলো না। আদৃশ সেটা বুঝতে পেরে ধমকের সুরে বলে উঠল,